গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল দেখো এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় ফার্স্টে আগে ফ্রুটস জল খেয়ে নিয়েছি, তারপর ফ্রুটস এনো। আমি অনেকে বলছি দাঁড়াও প্লেটটা একটু সবাইকে দেখিয়ে নিই, গুড মর্নিংটা বলে নিই, তারপর তুমি খেও এনো। আর এই যে জল, গোন্দের জল, এটা এখন সবসময় দেখতে পাবে। আমরা এখন যা ওষুধ পেয়ে গেছি না, এই জিনিসটা প্লিজ প্লিজ ট্রাই করো এনো, খাও। এটা যে কি ওষুধ বলে বোঝাতে পারবো না। রোজ তোমাদের সাথে চা নিয়ে একটু আড্ডা মারি সকালবেলা, মনের মধ্যে যা চলে দুজনে মিলে যা গল্প করি তার কিছু কিছু অংশ তোমাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করে দিনটা শুরু করি। তো আজকেও শেয়ার করব। তো রোজ ভাবি চা নিয়েই শুরু করি, আজকে একটু ফল দিয়েই শুরু করি। তাই যারা যারা অনেকদিন ধরে ফল খাওয়া আমার দেখে না, তারা এসে উল্টোপাল্টা কমেন্ট করে। সব কিছু না সবসময় দেখাতে ইচ্ছা করে না, সবসময় সব কিছু এক জিনিস দেখাতে দেখাতে বোর লাগে। আর এখন আমার মেন ব্যাপারটাই হচ্ছে গল্প করা, তোমাদের সাথে একটুখানি গল্প করি, 10 মিনিট একটা কথা বলি, 10 মিনিট ভাবি কথা বলবো, সেটাই হয়ে যায় 20-25 মিনিট। সেটাকে আমি আবার ছোট করি, এডিট করে তোমাদের সামনে পেশ করি। তো এর মধ্যে আর ইচ্ছা করে না এটা ওটা সেটা দেখাতে। কিন্তু হ্যাঁ, এবার থেকে ভাবছি সকাল সকাল একটু ফ্রুটস নিয়ে বসলেও তোমাদের ভাল লাগবে, যে হ্যাঁ দিদি আজকে কি ফ্রুটস খেলো, মনের মধ্যে সেটা এলো। আবার পরের দিন তোমরাও হয়তো সেটা খেলে বা কিনলে। চলে এসেছি চা নিয়ে, তার মাঝখানে অনেকগুলো কাজ ছেড়ে নিলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢুকিয়ে দিয়ে এলাম, চাটা করলাম, মুড়িটা মাখলাম। এখন বাজে 10টা। মুড়ি আজকে এই বাড়িটাতে মুড়ি নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা কুচো দিয়েছি, এই দিয়ে মেখেছি। আমার ওয়েট লসের পিছনে মুড়ির অবদান অসীম। এখন সকালের দিকে না এইরকমই খাওয়া হবে আমাদের, চা বিস্কিট। আজকে সকালবেলা আমরা আলোচনা করছিলাম যে আমরা যে বলি না সবসময় যে সবই হচ্ছে মায়া। আজ আছে কাল নেই, আমরা কিন্তু এটা সবসময় বলি যে সবই মায়া। এই সকালবেলা আমরা দুজনে গল্প করছি, সকালবেলা ঘুম থেকে উঠে না খাটে বসে বসে আমি আর অনেকক্ষণ গল্প টল্প করে নিই, কিছুক্ষণ একটু কথা বলি, কিছু একটা কথা দিয়ে শুরু করি সকালটা। তো এই যে আমাদের বাংলার দিদি কিছুতেই তার গদি ছাড়তে চাইছে না, তার জায়গা ছাড়তে চাইছে না। কথাটা সত্যি, দেখো তো সবই ওইরকম মায়া না। এতদিন ধরে যা আমার ছিল, যেখানে আমি বসতাম উঠতাম, যে জানলাটা দিয়ে বাইরেটা দেখতাম, একটা নতুন সকাল শুরু করতাম, কালকে থেকে দেখলাম এটা আমার নেই। এটার সাথে আমি পুরোপুরি ইউজ টু হয়ে গেছি। এটা আমি ছাড়ার জন্য রেডিও নই, এটা আমাকে কখনো ছাড়তে হবে আমি ভাবিও নি। কিন্তু আজকে কেউ আমাকে এসে বললো আজকে থেকে আপনি আর সকালবেলা এই জানলাটা দিয়ে বাইরেটা দেখবেন না, আজকে থেকে আপনি এই চেয়ারটাতে আর বসবেন না, এখানে বসে এরমভাবে আর গল্প করবেন না। কী করে এটা সম্ভব? এই তো আমারই ছিল, আমারই জানলা ছিল, আমি এখান দিয়ে বাইরেটা দেখতাম, এখানেই বসতাম, এখানেই সবাইকে চালনা করতাম। কালকে অবধি যে আমার কথায় উঠতো বসতো, আমার সব কথা মানতো, আজকে আর সে মানছে না, তাই না? আজকে সে আমাকে চিনতেই পারছে না, সে আমাকে ম্যাডাম বলেও ডাকছে না, আমাকে বলছে আপনি ঘর থেকে বেরিয়ে যান। তার উপর দায়িত্ব পড়েছে যে আমাকে কিভাবে ঘর থেকে বের করে দিতে হবে, কি করে এই জানলাটার পাশে যেন আমি না দাঁড়াই, এখানে যেন আমি না বসি, তার ব্যবস্থা করে দিতে হবে, তাই না বলো? এর জন্য বলে সবই হচ্ছে মায়া। আমরা যতক্ষণ না মায়ার মধ্যে থাকি আমরা সত্যি বুঝতে পারি না যে আমরা কিসের মধ্যে আছি, তাই না? আজকে সকালবেলা অয়ন আমাকে বলছে যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই এটাও কিন্তু তোমার উধার এই প্রকৃতির কাছে, এটা তোমার নিজের না। কালকে যখন তোমার নিঃশ্বাস প্রশ্বাস আটকে যাবে তুমি কিছুতেই নিঃশ্বাস প্রশ্বাস নিতেই পারবে না। প্রকৃতি তোমাকে বুঝিয়ে দেবে তোমার এই যে শরীরটা সেটাও তোমার নয়, সব কিছু আমাদের কিন্তু এই প্রকৃতি থেকে উধার নেওয়া। আমরা ভাবছি আমরা তো টাকা দিয়ে এটা কিনে নিচ্ছি, কিন্তু টাকা দিয়ে লেনদেন এটা তো আমাদের তৈরি করা, প্রকৃতির নয়, তাই না? আমার বাড়ির সামনে, আমি যখন বাড়িটা ছিল না
এখানে গাছ ছিল, এখানে কিছু কুকুর, কিছু স্ট্রিট ডগ, কিছু পশু পাখি এখানে থাকতো। কিন্তু আমার পাওয়ার আছে, আমার নিয়ম আছে, কানুন আছে। আমি জায়গাটা কিনে নিয়েছি, কিনে নিয়ে সেখানে সব কুকুর পশু পাখি তাড়িয়ে দিয়ে গাছ ঠাছ কেটে একটা বাড়ি করে আমি এখানে বসে আছি। এটা আমার জায়গা, আমার আমার কেনা জায়গা। প্রকৃতি দিয়েছে আমাকে কিনে। মানুষে মানুষে কেনা বেচা চলছে প্রকৃতি নিয়ে, তাই না? আমাদের বাড়ির ওখানে একজন এসেছিলেন, জানো তো? উনি হচ্ছেন তোমার গ্রেজুয়েটেড একজন অফিসার। ওই যে প্যাদরুম আমার দিদির কথাই আমি বলছি। সারা জীবন উনি ভালো চাকরি করেছেন, একজন গ্রেজুয়েটেড অফিসার, খুব বড় র্যাঙ্কে। ওনার আগে পিছে উনি যে লালবাতি জ্বালিয়ে জ্বালিয়ে সে যায় না গাড়িতে করে, এরকম লেভেলের একজন অফিসার। গঙ্গার পাড়ে বাড়ি কিনেছেন, অনেকটা জমি। রিটায়ার করার পরে, রিটায়ারের আগে জমিটা কিনে রেখেছে, বাড়িটা করেছে রিটায়ার করার পরে। কি করে আসবে ওখানে? তো আগে রিটায়ার হতে হবে তবে না আসবে। কাজের সূত্রে তো উনি কোয়ার্টার বলো বাংলো ওরম থেকেছেন। তা আমাদের ওখানে এসে গঙ্গার পাড়ে বাড়ি করেছেন, মানে বাড়ি করছেন। এত ভদ্র লোক, এত ভদ্র মহিলা, এত ভালো, খুবই ভালো। তা সারা জীবন চাকরি বাকরি করে যখন বাড়ি কিনেছেন, গৃহপ্রবেশ হবে, আমাদেরও নেমন্তন্ন ছিল, একদম আমাদের বাড়ির সামনেই পিছন দিকটাতে বাড়ি কিনেছেন। গৃহপ্রবেশের দিন মারা গেলেন, উনি মারা গেলেন। সারা জীবন ওনার ওয়াইফ বলছে সারা জীবন ধরে উনি প্ল্যান করে গেছেন একটা বাড়ি হবে, কিভাবে সেই বাড়িটাকে আমি সাজাবো, সেই বাড়িটা হবে গঙ্গার ধারে, সেটা উনি ভেবেছেন। গঙ্গার ধারে বাড়ি কিনবো আমরা, কিন্তু উনি চাইলে কলকাতায় সবচেয়ে টপ টপ জায়গায় বড় বড় ফ্ল্যাট কিনতে পারতেন, কেনেননি। গঙ্গার পাড়ে এসে বাড়ি কিনেছেন। দুটো ছেলে, দুই ছেলে। যখন আমাদের ওখানে এসছেন তখন ছোট ছেলেই তোমার ইয়ে পড়ছে, কলেজে পড়ছে, আর বড় ছেলে চাকরি পেয়ে গেছে। বড় ছেলেও সরকারি চাকরি, ভালো। সারা জীবন নাকি উনি ওই বাড়িটার স্বপ্ন দেখেছেন। যেদিন গৃহপ্রবেশ হয়েছে মারা গেলেন। তোমার কোনো কিছু তোমার নয় এই পৃথিবীতে। সারা জীবন ধরে উনি ভাবলেন দেখো ওই বাড়িটার কথা, কিন্তু উনি থাকতে পারলেন না। ঠিক আছে, এটা একটা গল্প। আরেকটা গল্প শোনো। আমাদের গঙ্গার পাড়ে, একদম গঙ্গার ধারে একজন একটা জমি কিনলো। ওই জমিটা জানো তো, ওটা হচ্ছে একটা বাগান ছিল, মানে আগেকার দিনে হয় না বন জঙ্গলের ভিতর, তো ওইটা আমাদের ওই দক্ষিণের বাগান, দক্ষিণের বাগান এরম করে বলতো। একদম গঙ্গার ধারে, গঙ্গা, রাস্তা, এখানে হচ্ছে জঙ্গলটা। অনেকে ওখানে জঙ্গল কেটে কেটে বাড়ি করেছে, উনিও করেছেন, উনিও কিনেছেন, অনেকটা জায়গা কিনেছেন, কিনে বাড়ি করলেন। বাড়িটা না দেখার মতো বাড়ি, এত সুন্দর বাড়ি। আমি যদি এখনো কখনো যাই, দেখাই না কেন জানো, আমার লোকেশনটা লোকে জেনে যাবে, ওই জন্য আমি হুট হুট করে দেখাই না। আর আমি এখন ওরকমভাবে লোকেশন লোককে ইয়ে করতে চাই না। আমার মা ওখানে একা একা থাকে। তো যাই হোক, বাড়ি করেছেন উনি, একটা মাত্র ছেলে। উনিও তাই ভেবেছেন একটা মাত্র ছেলে, গঙ্গার একদম ধারে, ওই ওই বাড়িটাতে আবার আমাদের এত ইচ্ছে। উনি এত ভালো লোক, আমরা আবার গিয়ে গিয়ে, আমি তো কত ছোট, আমরা কি বলতাম একটুখানি বাড়ির ভিতরটা দেখবো, বলে হ্যাঁ দেখো। আর আমরা বেশ কিউট কিউট হয়ে গিয়ে বলতাম একটুখানি বাড়ির ভিতরটা দেখবো, তখন তো বাড়ি হচ্ছে, বলছে হ্যাঁ দেখো বাড়ি হয়ে গেলে পরেও এসো। আর আমি তো আমাকে যেই জিজ্ঞেস করতো তুমি কে, তোমার নাম কি, আমি উনি বলতাম আমি হচ্ছে দিদিমণির মেয়ে, বা একটা কিছু বলে দিতাম, মায়ের পরিচয় বা সবার দিয়ে দিতাম। খুব আনন্দ পেয়ে যেত, বলতো তোমরা কিন্তু আসবে, ইসের পর আমার বাড়ি হয়ে গেলে আমাকে তোমাদের ঠিকানা দেবে, আমি কিন্তু তোমাদেরকে নেমন্তন্ন করবো বাড়িতে গিয়ে, তোমরা আসবে হ্যাঁ। আর আমাদের খুব আনন্দ লাগতো। আর যখন বাড়ি হতো না, যে বালি সিমেন্ট সব পড়ে থাকতো, আর পুরো বাড়িটা এত দারুণ না কি বলবো তোমাদের, আমরা উপরে নিচে শুধু খেলতাম। বাড়ি হয়ে গেল, তারপর ওনারা চলে গেলেন, ওনারা কলকাতায় থাকে। ওনার ছেলে এলো এখানে, ওনার ছেলেও তাই কলেজে পড়ে, আমাদের থেকে কত বড়, আমি তখন কত ছোট, 5-6-এ পড়ি, তখন ওনার ছেলেই কলেজে পড়ে, কলেজে, হ্যাঁ কলেজেই পড়ে। কলেজ থেকে এসছে, বন্ধু বান্ধব নিয়ে বাড়ি হয়ে গেছে, বাবা কি সুন্দর বাড়ি করে দিয়েছে, বাগান বাড়ি। আর আমাদের ওখানে না সেই সময় একদম সমস্যা ছিল না, খুব ভালো জায়গা আমাদের ওখানে, মানে সেই সময় অত বছর আগের কথা আমি বলছি, চোর ডাকাত ওইসবের অত প্রবলেম ছিল না। একটু ছিচকে চোর, আশেপাশে চোর ছিল, তাতে কিচ্ছু এসে যেত না। হয়তো তোমার বাড়ি থেকে দুটো ইট চুরি করে নিয়ে যাবে, একটু সিমেন্ট, একটু বালি চুরি করবে, এছাড়া কোনো এমন না যে বাড়ির ভিতরে ঢুকে ডাকাতি করে দিল। আমাদের ওখানে কোনোদিন এরকম হয়নি, তাই না বলো? ওই ইট সিমেন্ট বালি, ছিচকে চোর।
ওনারা ওরকম বাগান বাড়ি করে রেখেছে, সামনে একদম বাগান, সামনেটা বাগান করা, ভিতরে বাড়ি। ছেলে এসছে, ছেলের বন্ধুদের নিয়ে এসছে, সব এনজয় করবে। বাড়িতে এসছে, বাবা বাড়ি বানিয়ে দিয়েছে, বুঝলে তো? একটাই ছেলে গঙ্গায় নামলো স্নান করতে, জোয়ারে ভাসিয়ে নিয়ে চলে গেল ছেলেকে। বন্ধুগুলো সবাই আছে। প্রথমে ভেবেছিল যে ওটা হচ্ছে মানে অন্য কিছু, হয়তো মানে হয়তো ইচ্ছে করে করেছে বা কিছু, বন্ধুরা ছিল হয়তো, বন্ধুরা ইচ্ছে করে করেছে। কিন্তু সেই সময় গঙ্গায় অন্যান্য লোকও ছিল, সবাই বলেছে, তখন তারাও সাক্ষী দিয়েছে, বলেছে না আপনার ছেলেকে আমরাও বারণ করেছিলাম যে এই মুহূর্তে নেবো না। ও ও মানে নেমেছে, জোয়ার এসছে বা কিছু হয়েছে, ওকেই টেনে নিয়ে বেরিয়ে গেছে, শুধুই ওকে, ওর বন্ধুগুলোকে করেনি। ভাবো, এই হচ্ছে নিয়তি, এই হচ্ছে কর্ম। হয়ে গেল। তারপর 10 বছর ওরা কেউ এলো না। ওই বাড়িটা না পুরো একটা পোড়ো বাড়ি হয়ে গেল, পোড়ো বাড়ি হয়ে গেল ওই বাড়িটা। ওরা দেখতেও আসেনি, জানো, ওরা দেখতেও আসতো না। 10 বছর বাদে, তখন আমি কত বড় হয়ে গেছি, কলেজ টলেজে উঠে গেছি সবে, বাড়িটা বিক্রি হয়ে গেল। যাকে বিক্রি করলো তারও একটা মাত্র ছেলে, তারও একটা মাত্র ছেলে, সেও কলেজে পড়ে। ভাবো, তারপর তাকে কিন্তু কিছু বলা হয়নি যে আগের কি ঘটনা ঘটেছে না ঘটেছে, কিচ্ছু বলেনি। যে কিনেছে সেও কিন্তু বাইরে থাকে। এবার দেখো, সে এলো, মানে সে আসেও নি, পরে যে কিনেছে সে আসেও নি, সে তার ছেলেকে পাঠিয়েছে। তার ছেলে বলেছে বাবা বাড়িটা তোরম পড়ে আছে, আমি গিয়ে কিছুদিন থাকি, রং ঠং করাবো, ভালোভাবে ইয়ে করবো। সে কিন্তু সেই মেয়ে বন্ধু এমনি বন্ধু সব ওদের নিয়ে আসেনি, 2-3 বন্ধু মিলে এসছে, তারা থাকবে, থেকে বাড়িটা রং ঠং করাবে, কাজ করবে, কারণ ওটা তো পুরো বাড়ির মতন হয়ে গেছে। পরের যে কিনেছে সে, তার ছেলে এসে বাড়িতে রং ঠং করছে, করেও দিয়েছে, জানো, রং ঠং হয়ে গেছে, সমস্ত ঝোপঝাড় পরিষ্কার হয়ে গেছে। ছেলেটা আরো বড়, মানে আগের যে ছেলেটা মারা গেছে ও তো কলেজে পড়ে, পরে যে কিনেছে তার ছেলে ওই একটা মাত্রই ছেলে, বিয়ে দেবে। তার বাবার ছেলেটার খুব ইচ্ছে এখানে তার ওয়াইফকে নিয়ে সে জাস্ট এমনি এসে থাকবে, তার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। বাড়িতে রং ঠং করলো, সব হয়ে গেল, ঠিক আছে, এবারও ফিরে যাবে, বাড়ি ফিরে যাবে। কি মনে হয়েছে একটু গঙ্গায় নেবে স্নান টান করি। আমাদের ওখানে ঘাটটাও কিন্তু সেই সময় সুন্দর হয়ে গেছে, কোনো ভাঙা ঘাট নেই, কিচ্ছু নেই। গঙ্গায় নামলো স্নান করতে, 3 বন্ধু মিলেই নেমেছে। যার বাড়ি, যে ছেলেটা টেনে নিয়ে চলে গেল গঙ্গায়। 12 বছর বাদে এই ঘটনাটা ঘটলো। আগের ঘটনা 12 বছর আগে, তারপর 10 বছর বাদে বাড়ি বিক্রি হলো, কেনা হলো, 2 বছর বাদে ছেলেটা এলো, বাড়ি রং ঠং করলো, করে এবারও ফিরে যাবে। ভাবো, 3 মাস মতনও ছিল, 3 মাস কিন্তু একদিনও যায়নি গঙ্গায় ও স্নান করতে, একদিনও যায়নি। ফেরার দিন ভেবেছে বন্ধুরা মিলে একটু স্নান টান করে যাই, আমার সামনেই ঘাট, এতদিন সময় পাইনি, ছেলেটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল গঙ্গায়। আমাদের ওখানে যে কত স্টোরি আছে, আমি যদি সত্যি সত্যি রোজ তোমাদের বলি, শেষ হবে না, গল্প শেষ হবে না। এই হচ্ছে নিয়তি, আর এই হচ্ছে কর্ম, আর এই হচ্ছে তোমার মায়া, এই হচ্ছে মায়া। আমরা প্রত্যেকে না, প্রত্যেকে এই পৃথিবীর কাছে কিছু না কিছুভাবে দায়বদ্ধ। আমরা ভাবছি আমরা তো ভালো আছি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাড়ির লোকজন কিনে আমি কত ভালো আছি, আমি পুজো আচরা সব কিছু করছি। না, আমাদের প্রথম দায়বদ্ধতাই হচ্ছে পৃথিবীর প্রতি। সমাজ নয়, পৃথিবী। সমাজ তো আমরা তৈরি করি আমাদের সুযোগ সুবিধা ভোগ করব বলে, তাই না? আমি জানো তো ছোটবেলায় না এরকম ছিলাম না, এত ভাবনা, এত চিন্তা। এই যে বলি, আমি যত নিজের মতন করে থাকতে শুরু করেছি, একা একা থাকতে শুরু করেছি, আমার মধ্যে না অটোমেটিকলি খুব জ্ঞান বেড়েছে। আমি কিন্তু বেশি বই টই পড়ি না, আমি এখনো বলছি, তোমরা আমাকে চাইলে অনেক অপমান করতে পারো, চাইলে আমাকে এসে অনেক অপমান ছোটও করতে পারো। কারণ আমি যখন খাবার চ্যানেলে এরকম বলেছিলাম প্রথমে, আমি গল্পের বই পড়তে ভালোবাসি না, আমার বই পড়তে ভালো লাগে না, অনেকে এসে আমাকে বলেছিল মূর্খ। তো আমি কিছু মনে করিনি, কারণ আমি যা আমি তাই, তাই না? আমি ইভেন নিজের ডিগ্রিও এখানে ফলাতে আসি না, আমি কতদূর পড়াশোনা করেছি, কি না করেছি কখনোই বলতে আসি না। আমি সিম্পল বলি, আমি সিম্পল পড়াশোনা করেছি, সিম্পলভাবে থাকি, আমি একটা সিম্পল মানুষ। কিন্তু আমার গল্পের বই পড়া, বই ঘাটাঘাটি করা আমার ভালো লাগে না, ভালোই লাগে না। কি করবো বলো, কি করবো বলো? তোমরা আজকে আমাকে মূর্খ বলো, বাজে কথা বলো, আমি তো তোমাদের কাছে যে মিথ্যে কথা বলতে যাবো না, কারণ আমি জানি আমার মিথ্যে কথা বলার দরকারই নেই, আমার মিথ্যা কথা বলার দরকারই নেই। তোমাদের কাছে ভালো সাজানো আমার দরকার কি? যারা মূর্খ তারা অন্যদেরই মূর্খ বলে, যারা প্রকৃতি তাদের কোনো জ্ঞান দেয় না, প্রকৃতি থাকে তারা কোনো জ্ঞান পায় না, তারা প্রকৃতি নষ্ট করে, তারাই অন্যকে বইয়ের পাতা না খুললে মূর্খ বলে। মূর্খ তো তারা যারা বইয়ের পাতার মধ্যে আটকে থাকে, বাস্তব জীবন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই। কোথায় কি চলছে, জঙ্গল কেটে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, তবু তাদের কিচ্ছু যায় আসে না। তারা শুধু জঙ্গল দিয়ে ওই রাস্তা দিয়ে যায় আনন্দ করতে করতে, আমরা এসে গেছি আমরা, আমাদের কত ফুর্তি, আমাদের কত আনন্দ, এনজয় এনজয় লাইফ, এনজয় করো। তো এই হচ্ছে তাদের কথা। আমি তাদেরকে অপমান করছি না, আমি তাদের ছোট করছি না, আমি শুধু তাদের এইটুকু বলতে চাইছি, বইয়ের পাতা থেকে বেরো, বইয়ের পাতায় আটকে থেকো না, চারপাশে কি ঘটছে দেখো, কেন ঘটছে দেখো। তোমার ভালো থাকার জন্য, তুমি ভালো থাকার জন্য সম্পদ নষ্ট করছো পৃথিবীর, তুমি
তুমি ভালো থাকতে পারবে তো? পারবে না। আজকে দেখো সব বলিউডের বড় বড় যারা অ্যাক্টর, যারা বড় বড় সব তাদের সব কত রোগ, তাদের শরীরে কত রোগ, কেউ বাঁচাতে পারছে না, কেউ বাঁচাতে পারছে না তাদেরকে, তাই না? এই আমি আর নাম তুললামই না। এখন তো আমি ফেসবুক খুললেই শুনি এনার ক্যান্সার, এনার ওই, ওনার সেই, সারা জীবন ওনারা কত বড় বড় কি সুন্দর ফিগার, সারাক্ষণ সবসময় একদম এই খাচ্ছে ওই খাচ্ছে, সেদ্ধ সেদ্ধ খাবার খাচ্ছে, ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, কোনো জায়গা সম্পর্কে কোনো কিছু সম্পর্কে কিচ্ছু এসে যায় না, বড় বড় বাড়ি বানাচ্ছে, ফ্ল্যাট বানাচ্ছে, তাই না? তারা কিন্তু কখনো বলে না যে প্রকৃতি সম্পর্কে একটু কথা বলি, চারদিকে কি নষ্ট হচ্ছে, কি আসছে কি যাচ্ছে, কিছু নিয়ে তাদের কিছু যায় আসে না। তারা সব রোগে ভুগছে, কত টাকা তারা সারা জীবন ধরে কামাচ্ছে, কেউ বাঁচতে পারছে না তাদেরকে। বড় বড় হসপিটাল, নার্সিংহোম কিচ্ছু তাদের করতে পারছে না, তাই না? তো সবার আগে আমাদের প্রকৃতির উপর দায়বদ্ধতা। তো আমি এইটুকুই বলি যে অবশ্যই বই পড়ো, গল্প পড়ো, বই পড়ো, কিন্তু বইটা যেটা তুমি পড়ছো সেটা অ্যাপ্লাই করছো নিজের জীবনে। বিবেকানন্দ পড়ছো, নেতাজি সুভাষচন্দ্র পড়ছো, অ্যাপ্লাই করছো নিজের লাইফে? বিবেকানন্দ যা করেছিলে পারবে তুমি সেটা করতে? দিনের পর দিন না খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছেন উনি, কেউ ওনাকে খেতে দেয়নি, মুখের সামনে খাবার দিয়ে তুলে নিয়েছে, বলেছে তোর টাইটেল কি, তুই আবার সাধুর বেশ পরে ঘুরিস, ভণ্ড সাধু, জানান থেকে বলে বিবেকানন্দকে তুলে দিয়েছেন। কত জায়গা কত ঘোরা। আমি সাউথ ইন্ডিয়াতে এসে বিবেকানন্দের সম্পর্কে যা জেনেছি, আমার নিজের দেশে নিজের জায়গায় রাজ্যে বসে আমি তা জানি না। আমরা যখন কন্যাকুমারিকাতে গেছিলাম, বিবেকানন্দ আশ্রমে আমরা থেকেছিলাম, সেখানে গিয়ে আমরা বিবেকানন্দ সম্পর্কে যা জেনেছিলাম আমরা হা হয়ে গেছিলাম। উনি নাকি সমুদ্রটাকে নাকি উনি ওখান থেকে নাকি সাঁতার কেটে পার হয়ে নাকি ওই আশ্রমটাতে এসেছিলেন উনি। আমরা ভাবতেই পারি না। পাথর ছিল না, ওই আশ্রমটা ছিল যে, হ্যাঁ, যে গুরুর উনি একজন সাউথ ইন্ডিয়ান, যে গুরুর ওখানে এসে তখন ছোট্ট একটা কুটির আশ্রম, ওখানে এসে উনি উঠেছিলেন। পরে ওনার নামে বিবেকানন্দ যখন অত নামই হলো, ওনার নামেই তখন ওখানে বিশাল বড় আশ্রম হয়েছে, বিবেকানন্দ আশ্রম। বিবেকানন্দ যখন ওখানে এসে উঠেছেন তখন ছোট্ট কুটির, কিচ্ছু নেই, চারদিকে পাথর আর পাথর। আমি যখন কন্যাকুমারিকাতে গেলাম, ওখানে গিয়ে আমি বিবেকানন্দ সম্পর্কে যা শুনলাম তা আমি কোনোদিনও ছোটবেলা থেকে শুনিনি, জানি না। আমি হা হয়ে গেছি, এত কিছু জেনেছি, এত কিছু। খেতে পাননি উনি। আর আমাদের এখানে ওই যে ইস্কনের সামনে যে রামকৃষ্ণদেবের আশ্রম রয়েছে, তোমরা যদি কখনো, ইস্কনটা কোথায় গো? হোয়াইট ফিল্ডের ওই দিকে, হোয়াইট ফিল্ডে তো না, ওটা কোথায় ইস্কনটা যেটাতে আমরা যাই, ঠিকানাটা জানো? জায়গাটার নামটা আমারও ঠিক মনে নেই। ওই ইস্কনের সামনেই তোমার বিবেকানন্দ মানে রামকৃষ্ণদেবের আশ্রম রয়েছে। যদি কখনো আসো তো ওখানে যেও। ওখানে একটা খুব সুন্দর রয়েছে, একটা তোমার পাথরের একটা চাই রয়েছে বসার, এরকম লম্বা, মনে হয় যেন টুলের মতো। তো ওখানে ওটাও রেখে দিয়েছে ওরা। বলছে যে ওখানে যখন নাকি বিবেকানন্দ এসেছিলেন, ওখানে নাকি এমনি উনি বসেছিলেন। তা বলে ওখানে মানে উনি প্রথমে বসেনও নি, দাঁড়িয়েছিলেন। বলেছিলেন একটু জল দেবেন, জল খাবো। বলছি কে এসছে, এটা একটা সাধুর মতন নোংরা জামা কাপড় পরা, উনি তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গা। তা তখন ওনাকে একটু জল দিয়েছে। তা জল দিয়ে জিজ্ঞেস করেছে আপনার নাম কি। তখন যখন বিবেকানন্দ তার নিজের পরিচয় দিয়েছে, সে হা হয়ে গেছে। তখন অলরেডি বিবেকানন্দকে সবাই চিনতে শুরু করেছেন, হা হয়ে গেছে। বলছে উনি সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছে। বলছে তখন উনি জানতে পেরেছেন যে উনি তো দেশ বিদেশ সব জায়গায়, মানে পুরো ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছেন, ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, বিবেকানন্দ এদিক ওদিক যাচ্ছেন। তখন ওই রকটা মানে ওই টুলটার, ওটা কিন্তু পাথরের একটা, তো ওর উপরে উনি বসতে দিয়েছিলেন। ওখানে বসে উনি জল খেয়েছেন, খাবার খেয়েছেন। ওই যে বসার যে ওটা এখন ওরা স্টোর করে রেখে দিয়েছে। আর ওই জায়গাটাতে ওনারা রামকৃষ্ণ মিশন তৈরি করে দিয়েছে, মানে ছোট্ট ছোট্ট রামকৃষ্ণদেবের ছোট্ট মন্দির তৈরি করে দিয়েছেন। কিন্তু অনেকটা জায়গা জুড়ে ওখানে একদম আর্ট গ্যালারি, ওখানে বসে বসে লোকে আঁকাআঁকি করছে, ওখানে বসে লোকে ধ্যান করছে। কখনো যদি যাও, একদম ইস্কনের পাশেই কিছুটা দূরে, আমরা সেই নিয়ে গেলাম না, ক্যাব নিয়ে গেলাম। হ্যাঁ, ওই জায়গাটার নাম কি জানো তুমি? কি রামকৃষ্ণদেবের যে আশ্রমটা ওখানে করেছে, ওই জায়গাটার নামও আমরা জানি না। আমরা যে নিলাম না, ক্যাব নিলাম, তার অয়ন নেট ঘেটে তোমাদেরকে বলবে যে ওটা কোথায় রয়েছে। জায়গাটা শুনলে তোমাদের সুবিধা হবে। যদি কখনো ব্যাঙ্গালোরে আসো অবশ্যই যেও রামকৃষ্ণদেবের আশ্রমে, এত ভালো লাগবে না, এত ভালো লাগবে। আর যেহেতু অয়ন নিজে হচ্ছে রামকৃষ্ণদেবের শিষ্য, মানে ও নিজে তো নিয়েছে দীক্ষা, ওর আবার ভালো লাগে একটু যেতে, তো ওর জন্য আমিও গেছিলাম। এত ভালো লেগেছে কি বলবো। তো বই শুধু পড়লেই হলো না, তাই না? তুমি কি অ্যাপ্লাই করছো তোমার লাইফে, তাই না? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সারাক্ষণ স্টাইল মারছো, শুধু ফাট আর ফাট, মানুষকে দেখে পাত্তা পর্যন্ত দাও না, সারাক্ষণ এসি গাড়ি চড়ছো, প্রকৃতি নষ্ট হলো, পরিবেশ নষ্ট হলো, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। কি করে তুমি ফায়দা নেবে, পয়সা ইনকাম করবে, প্রকৃতি ধ্বংস হোক, আমি পয়সা ইনকাম করব, এটা যদি তোমার মেন্টালিটি হয়,
সারাক্ষণ তুমি আর্টিফিশিয়াল সাজগোজের মধ্যে রয়েছো, তুমি আবার বিবেকানন্দ আর নেতাজি নিয়ে কথা বলো, তাই না? যাই হোক, আমি মানুষকে এইভাবেই বিচার করি। তো আমি একটা জিনিস দেখেছি, আমি যত জানছি না, মানে দুনিয়া সম্পর্কে জানছি, প্রকৃতি সম্পর্কে জানছি, সব কিছু সম্পর্কে যত আমি জানছি, আমি নিজেও অয়নকে সবসময় বলি কখনো মনে হয় বেশি জানাও ভালো না। বেশি জানতে জানতে না আমি দেখছি আমার সব কিছুর প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছে, সব কিছুর প্রতি যা আমাদের কি বলে ভোগ্য, যা আমাদের ভোগ করার জিনিস, আমি তো নিজেই দেখছি আমার সেগুলোর প্রতি আস্তে আস্তে ইন্টারেস্ট খুব কমে এসছে। আমি তত বেশি সাধারণ হয়ে যাচ্ছি। আগে আমার কত কিছু ইচ্ছে ছিল, আমি এটা করব ওটা করব। আগে আমি অয়নকে খুব বলতাম যে আমার যখন এরপর আস্তে আস্তে এরকম একটু বয়স হবে, আমার যখন ইয়ে হবে, আমি না নিজেকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। এখন তো সাজিয়ে গুছি না, তখন এটা করব ওটা করব সেটা করব। অয়ন বলে কি বলো, তুমি যত দেখি সময় যাচ্ছে, বয়সের দিকে আমি এগোচ্ছি, আমার সব কিছুর প্রতি ইন্টারেস্ট সত্যি অনেক চলে গেছে। আমরা তো এখন অনেক ছোট, অনেক ছোট। আমি আমার যে বন্ধু বান্ধবদের দেখি, তাদের যে ক্রেজ দেখি তাদের মধ্যে, আমি দেখেছি আমার মধ্যে সেই ক্রেজটা অনেকটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি দেখেছি আমি মানসিকভাবে যতটা আনন্দে থাকি, আমার বন্ধু বান্ধবরা যারা সব কিছু নিয়ে আছে, সব কিছু ভোগ করছে, তাদের জীবনে তো সেই আনন্দটা তারা পাচ্ছে না। আজ এই শপিং করছে, ওই শপিং করছে, এইভাবে সাজগোজ করছে, সারাক্ষণ তারা পার্লারে বসে আছে। সাজগোজ আমিও করি, ক্রিম আমিও মাখি, নইলে তো আমার স্কিনটাই নষ্ট হয়ে যাবে। ঠোঁটে লিপ বাম আমিও লাগাই, আইব্রোতে কাজল আমিও লাগাই, হেয়ার কালার আমিও করি, এগুলো তো করবোই, এগুলো আপাতত আমি করছি। কিন্তু সারাক্ষণ আমি পার্লারে বসে আছি, চুল স্ট্রেটনিং করছি বা কোনো মেশিন অ্যাপ্লাই করছি, সারাক্ষণ আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করছি। আমি সবসময় তোমাদেরকেও বলি ন্যাচারাল সুন্দর হও, ন্যাচারালভাবে বাঁচো, ন্যাচারাল। এগুলো আমি দেখেছি আমি বেশি যত আমি জানছি, যত প্রকৃতি সম্পর্কে আমি এই যে একা একা চুপচাপ বসে থাকি, প্রকৃতির সাথে কথা বলি, তোমরা নিজেরা কখনো অ্যাপ্লাই করে দেখো, প্রকৃতিও তোমার সাথে কথা বলবে। ওটা কিন্তু এমন আমি বসলে আমার কথা বললো, প্রকৃতি তোমার সাথে কথা বলবে। অয়ন আমাকে সবসময় বলে তোমার আজকাল সব কিছুর প্রতি ইচ্ছে চলে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে, জিনিসপত্র, গয়না গাটি, সাজ পোশাক, দামি দামি জামা কাপড়। এবার পুজোতে আমি দুটো মাত্র জামা কিনেছি, দুটো জামা, ভাবতে পারো। একটা সময় আমার এমনও গেছে, আমি তখন ভাড়া বাড়িতে থাকি, আমি পুরো মিন্ত্রা শপিং করে ফেলেছি, তখন পুরো মিন্ত্রা শপিং করে ফেলেছি, H&M-এ গিয়ে শপিং করে ফেলেছি, কত শপিং করছি আমি। এখন দেখো কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। একদিন খুব ভাবি জানো তো, তোমাদের সামনে একটু এইভাবে সেজেগুজে আসবো, ওইভাবে দেখাবো, নিজেকে এইভাবে সাজগোজ করে প্রেজেন্ট করব, ভাবি হয়তো ভবিষ্যতে করব, কিন্তু ইচ্ছে করে না জানো তো, সেরমভাবে ইচ্ছে করে না, ইচ্ছেটা চলে যাচ্ছে। সবসময় মনে হয় আমি তো এমনিই খুশি আছি, এমনিই হ্যাপি আছি। এটা আমার মধ্যে খুব বাড়ছে, জানি না এটা ভালো না মন্দ, জানি না। আর সত্যি সত্যি আমি এটাই দেখছি, সবই কিন্তু মায়া, সব মায়া। আচ্ছা দেখো, কথাটা শুরু হলো এটা দিয়ে, শেষ হচ্ছে দেখো কোথায়। ভেবেছিলাম 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষও করে দেবো, কিন্তু কথায় কথায় অনেক কথা বাড়ে, আর আমার ভালো লাগে এরকম ধরনের কথাবার্তা বলতে। আজকে দেখো দিদি তার পথ ছাড়তে পারছে না, তার আসন ছাড়তে পারছে না, তার জায়গা ছাড়তে পারছে না। সত্যি কি এত সোজা? এতদিন ধরে আমি যেটার সাথে এত ইউজ টু হয়ে গেছি, আমি কোনো কিছুর কথা ভাবিনি, কাজ করার কথা ভাবিনি, শুধু পাওয়ার কথা ভেবেছি, কিভাবে পাবো, কিভাবে ইয়ে করবো। কোনোদিনও ভাবিনি এটা আমার থেকে চলে যাবে। আমি জানি এটা কিভাবে আমি রেখে দিতে হয়, আমি এটা রেখে দেবো। কিন্তু নাকি পারলেন রাখতে? কেন রাখতে পারলেন না? জনতা করেছে? না, প্রকৃতি করছে, প্রকৃতি খেলা খেলছে, তাই না? আমি একটা সময় ভাবিনি যে উনি এইভাবে গদি ছেড়ে দেবেন, উনি এইভাবে গদি থেকে সরে যাবেন, কিন্তু দেখো প্রকৃতি ঠিক সরিয়ে দিল, ওনাকে বুঝিয়ে দিল যে তুই কত তুচ্ছ, তুই এতদিন যা খুশি করেছিস, আজ দেখ তুই কত তুচ্ছ। আমি যখন ভোট আসবে তখন অয়নকে বলেছি, দেখবে এবার মারপিট হবে, এই হবে, খুনোখুনি হবে, আমরা টিভিতে দেখবো, এন্টারটেন হবো, এরকম একটা ব্যাপার, তাই না? নতুন নতুন খবর আসবে। এবার যখন এত শান্তপূর্ণভাবে ভোট হলো, এটা হলো ওটা হলো, গণনা হলো, সব কিছু হলো, আমার পুরো অবাক। যা বাবা, তাহলে দিদি কত অবাক হয়েছেন যে এইভাবে চলে গেল আমার হাত থেকে সব কিছু, আর এটা আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তুমি কালকে জানোই না তোমার হাত দিয়ে কিভাবে সব বেরিয়ে যাবে, কিভাবে সব বেরিয়ে যাবে। তোমাকে মানুষ আজকে মাথায় তুলে নাচছে, কালকে পায়ের তলায় ফেলে দেবে, পায়ের তলায় ফেলে দেবে কালকে মানুষ তোমায়। তোমার মান সম্মান, তুমি মানুষকে পাত্তা দাও না, কারুকে ফিরে তাকাও না কারুর দিকে, কাল মানুষ তোমায় বুঝিয়ে দেবে। আর এই প্রকৃতি তোমায় বুঝিয়ে দেবে তোমার অকাত। তোমাকে শুধু বাঁচাতে পারে, তোমাকে তোমার জায়গায় স্ট্যান্ড করাতে পারে কে জানো? তোমার কর্ম, তোমার কর্ম, আর কিচ্ছু না, কিচ্ছু না। তুই আমায় মূর্খ বল, তুই আমায় কুচবি বল, তোকে যেদিন মূর্খ বানাবে প্রকৃতি, সেদিন দেখবি কত বড় বড় লোক, তাদের কি হাল। আজ একটা সময় আমি ব্লগেই দেখতাম, হা করে ঘুরে বেড়াচ্ছে ব্লগের মধ্যে, যে যা বলছে কাউকে পাত্তা দিচ্ছে না।
আজকে তারাই দেখছি ব্লগে এসে মুখটা সেই ইসের মতন দুঃখী দুঃখী মুখ করে তারা ব্লগ করে। সব বড় বড় সব করে ফেলেছে, ব্যবসা বাণিজ্য সব করে ফেলছে তারা, মুখটা দুঃখী দুঃখী করে এসে কথা বলছে, তাই না? এসে বলছে আমি না এই বইয়ের 10 পাতা পড়েছি, আমি এই বইয়ের 4 পাতা পড়ছি, আমি না বিবেকানন্দ পড়ছি জানো, আমি না এখন সুভাষচন্দ্র বোস পড়ছি জানো। কেন পড়ছো? কেন বলছো? ব্লগে এসে কেন বলছো তুমি সুভাষচন্দ্র পড়ছো, তুমি বিবেকানন্দ পড়ছো, তুমি হোয়াট এভার পড়ছো, তুমি কিছুই না পড়ছো, তুমি গায়ে হাওয়া লাগাচ্ছ? কি দরকার? না, প্রিটেন্ড, আমাকে প্রিটেন্ড করতে হবে। আমি এখন এই বইটা পড়ছি, তোমরাও গুগল ঘেটে দেখো যে আমার কত নলেজ, আমি নলেজ বাড়াচ্ছি, তারপর আমি সেম কাজই করছি, ঠিক আছে? যাই হোক, সবাই একদিন মুখ থুবড়ে পড়বে, তাই না? তাদের কর্ম তাদের মুখ থুবড়ে ফেলবে, এগুলোই হচ্ছে কথা। আজ অহংকার, কাল মাটিতে তার পতন। যাই হোক, চলো বাই।